হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। আরে চাপাবাজ লোকটা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই শুনুন, ওই আমি বলছিলাম যে আপনার যে রুমটা পছন্দ আপনি সেটা পেয়ে যাবেন। কোন তো এই বড় লোকের কষ্ট বেশি না আমার মতো গরিবের কষ্ট বেশি? তুমি যেমন কষ্ট পাও, একজন বড় লোকের হাত কাটলে সেও তেমন কষ্ট পায়। গত রাতে বোমা মারলো, আবার সাত সকালে কাটা শহীদ মামুর দোকানে হাজির। হ্যাঁ, সব কিছু কেমন জানি গরম লাগতেছে রে। বাহ, আপনি তো দেখছি ভর দুপুরে বসে এই চায়ে ভিজিয়ে টোস্ট বিস্কিট খাচ্ছেন। রাতে তো কিছু খাননি? খেয়েছি, শুতে যাবার আগে হাফ প্লেট চাউমিন। কটায়? 5টায়। আচ্ছা, আপনার কি খাওয়া দাওয়া ঘুমানোর কোনো নির্দিষ্ট টাইম নেই? আমি ঘটা করে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট খাই না। আমি সারাদিনই টুকটুক করে কিছু না কিছু একটা খাই। এই এক কাপ চা, কখনো একটা কলা, কাজু বাদাম, একটা টোস্ট। ওই ডাইনিং টেবিল সাজিয়ে খাওয়ার অভ্যেস আমার নেই। আপনি একটা আজব মানুষ। ডাইনিং টেবিল সাজিয়ে মানুষ খায় শুধু খাওয়ার জন্য নয়, এটা একটা পারিবারিক রীতি, এক ধরনের সামাজিকতা। আমি হয় এসবের ঊর্ধ্বে, না হয় নিম্নে। আমার পরিবার নেই, প্রবাসে একা একা থাকি, তাই রান্নাবান্না ঝামেলা এড়িয়ে চলি। খিদে লাগলে কিছু একটা খেয়ে নিই। বাহ, আপনি তো দেখছি জাত বহিমিয়ান। আমি একজন গবেষক। রাতে মহল্লায় গন্ডগোল হয়েছে আর সকালে মজুবের দোকানে কাটা সইতে দেখা গেছে। এই তো অঙ্ক তো ভুলে গেছে। না না, অঙ্কটা এত সহজ না, এটা একটা কঠিন সরল অঙ্ক। প্রথমে ধরো যোগ বিয়োগ তো করতে হইবই, তারপরে পূরণ ভাগ কইরা অঙ্কটা বাইর করতে হইবে। ওরে বাবা সর্দার ভাই, আপনি তো দেখি জ্ঞানী মানুষের মতো কথা বলতেছেন। 2-4 জন জ্ঞানী মানুষের সাথে কথাবার্তা বললে নিজেও অনেক জ্ঞানী হওয়া যায়, বুঝছো? শোনো, এই শেখ সাদী আছে না, শেখ সাদী কি বলছে জানো? শেখ সাদী বলছে, তোমার যদি কয়লার সাথে বসবাস হয় তাহলে তোমার অন্তরটা তুমিও কয়লার মতো হবা, আর তোমার যদি আতরের মতো সুবাসিত মানুষের সাথে বসবাস হয় তাহলে তোমার অন্তরটা তুমি আতরের মতো হবা। বুঝতে পারছি, আপনি এইসব নিশ্চয়ই মোড়ের ক্যানভাসের কাছ থেকে শিখছেন, তাই না? জ্ঞানের কথা ক্যানভাসের কাছে, জ্ঞানের কথা তো একজন ভিক্ষুকের কাছ থেকেও শেখা যায়। জায়গা
তোমার যে সুখবরটা দিতে আসছিলাম, আমি ধরো স্টুডিও রুমটি সব ফাইনাল করে ফেলেছি। আগামী 3 তারিখের মধ্যে দুলাভাইয়ের গানের অ্যালবামের রেকর্ডিং হবে। সুবহানাল্লাহ সর্দার ভাই, আপনি তো পুরো কামেল মানুষ হিসেবে আবির্ভূত হইলেন। দান আপনারা এক কাপ চা ভালো করে খাওয়াই। শোনো, চা ভালো করে খাওয়াইতে হলে চিনি আর দুধটা একটু বেশি দিবে। আর ঠিক আছে, খাইয়ে তারপরে কইেন। যাও। একটু বাদাম খাওয়া যাক। এই বুলেট, বুলেট, এই 200 গ্রাম বাদাম নিয়ে আসতে পারবে? জি স্যার, আমি এখন যেতেছি। আপনি খাবেন তো? কেন, আপনি পার্কে বসে কখনো বাদাম খাননি? আপনি পাগল হয়েছেন? এখন আপনার সাথে বসে আমি বাদাম খাওয়ার মহড়া দেবো? না না, সরি, আমি কিন্তু কোনো রোম্যান্টিক অ্যাটিটিউড থেকে বলিনি। আমি এখন বাদাম খাবো আর আপনি মানে তাকিয়ে তাকিয়ে দেখবেন, বসে থাকবেন, এটা তো হয় না। আপনি একটা আজব মানুষ। সে তো আপনিও। আপনি তো সারা রাত জেগে নিশাচরের মতো গবেষণা করেন। আরে ও, সেটা না, সেটা তো আসলে এখানকার সময়ের সঙ্গে কানাডার সময়ের একটা হেরফের হওয়ার কারণে। আপনার গবেষণার বিষয় কি? আমার গবেষণার বিষয় এই ধরুন হিংটিং শট কিংবা এই জগা খিচুড়িও বলতে পারি। মানে ধরুন কুকুরের লেজ সোজা করার 10টি সহজ পদ্ধতি, কিংবা কচুর পাতায় দীর্ঘক্ষণ পানি সংরক্ষণ করার তরিকা। আপনি আমার সাথে ফাজলামো করছেন। আচ্ছা, কি মুশকিল, এই আমাকে দেখলে কি মনে হয় যে আমি একটা ফাজিল লোক? হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি দরবেশ। দোয়া করে এবং মাফ করে চলে যাও। যে না স্যার, আমি দরবেশ বাবুর্চি, এই অঞ্চলের একজন বিশিষ্ট বাবুর্চি। বাহ, বেশ খাসা নাম তো, বাবুর্চির নাম দরবেশ। যে স্যার, আমার হাতের রান্না অতি সুস্বাদু, আপনি খাইলেই বুঝতে পারবেন। আগে ওই যে রসুলন বুয়া নামে আমার এক খালা কাম করতো, আমি আসার পর থেকে তারে আর কেউ ডাকে না। বাবারে বাবা, হ্যার কি রাগ, হোক গা রাগ, তাতে আমার কি। যাও গা স্যার, রাতে আপনি কি খাইবেন? আধা গ্লাস দুধ। এইটা কি কইলেন স্যার? আধা গ্লাস দুধ রান্না করা কি একজন বাবুর্চির কাম? আচ্ছা, বাবুর্চির কি কাজ সেটা কি আমাকে বলে দিতে হবে? যারা খাবে তাদেরকে জিজ্ঞেস করো। মাইন্ড করেন না স্যার, খাইবেন তো আপনারা দুইজনই, মানে দুইজনই হইলেন মেহমান। এখন ঘটনা হইল স্যার, ওই যে ম্যাডাম আছে না, হ্যাঁ তো শুধু ভেজিটেবল খাইব। এখন স্যার আপনি কন, একজন বিশিষ্ট বাবুর্চি হ্যাঁ যদি শুধু ভেজিটেবল রান্না করে, তাহলে তার কি পোষায়? না পোষালে চলে যাও। আমি তো তোমাকে বললাম আমি কিছুই খাবো না। খোদা হাফেজ। স্যার, আপনি কিন্তু আমার পেটে লাথি মারতেছেন। এই যে এই বাড়িতে যত দেশি বিদেশি বড় বড় মেহমান আসে, হ্যাঁ সবাই আমার হাতে রান্না খাইয়া ধন্য ধন্য করে। ও, শামসুদ্দিন এখানে সরাইখানা খুলে বসেছে না? সব দেশি বিদেশি মেহমান আসে, খাওয়া দাওয়া করে, ফুর্তি ফার্তি করে, অথচ বিদেশে আমাকে দেখে সে কি কান্না। যাও একটু রোয়েনা স্মৃতি জাদুঘরটা দেখে এসো, যেন আমাকে তাজমহল দেখার দাওয়াত দিচ্ছে। যাও গা স্যার, আপনি আমার এখন ফাইনাল কথা কন। ফাইনাল কথা, জি। আই সে ইউ গেট আউট। মানে কি? গেট আউট। বুলেট, বুলেট, জি স্যার। এই বাবুর্চিকে ধরে ঘাটটা ধরে বুড়িগঙ্গা, শীতলক্ষা, পদ্মা, মেঘনা পার করে কেরানীগঞ্জ না, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী পার করে একদম দাউদকান্দি ফেরিঘাটে দিয়ে আসবে। কি কোন স্যার, এখন তো আর ওই যে ফেরিঘাট নাই, সব তো ব্রিজ হয়ে গেছে গা। ব্রিজ হয়ে থাকলে ব্রিজের নিচে পুঁতে ফেলবে। আমি কিছুই খাবো না, কিন্তু তখন থেকে ঘ্যানোর ঘ্যানোর করছে। রাতে কি খাবেন, রাতে কি খাবেন? এই দরেশ ভাই, এই তুমি যাও তো, এই চলো। এই চলো কি, ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দাও। এই যাও। করো কি? এই বুলেট, 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 একটু দাঁড়াও। ছবি তুলে স্যার, দাঁড়ান। আচ্ছা, এই বাবুর্চিটা আবার ফ্রেমে ঢুকলো কেন? যাও। যাও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা ফটো তুলে স্যার। না ঠিক আছে, থ্যাংক ইউ। যাও।
এই বুলেট জি? বুলেট ওই বাবুর্চি বেটাকে আমি যেন ত্রিসীমানায় আড্ডা দিই। অবশ্যই স্যার। দেখলে কিন্তু তোমাকেই কিন্তু আমি দেখে নেবো বলছি। জি স্যার। ঠিক আছে, যাও যাও, গেট লস্ট। মেজাজটাই খারাপ করে দিয়ে গেছে। ছবিটা ভালো হয়েছে, ছবিটা অবশ্য ভালো হয়েছে, ছবিটা ভালো হয়েছে। দেখো, লোকটা এমন চেঁচামেচি করছে যে মনে হচ্ছে এখানে গরুর হাট বসেছে। জি আপা, স্যার আজকে একটু বেশি চেঁচামেচি করে ফেলাইতেছে। চেঁচামেচি করলে তার হবে না। এখানে অন্য মানুষও থাকে, মানুষের একটা সিভিক সেন্স থাকা দরকার। মুন্তাসির যে আমাকে কোথায় এনে বসালো। না না আপা, মন্তাসির ভাই তো আপনাকে ঠিক জায়গায় নিয়ে আসছে, কিন্তু এই ভদ্রলোকটা যে হঠাৎ করে এইভাবে এসে হাজির হবে এটা কেডা জানতো কম? আমার সময়টাই খারাপ যাচ্ছে, সবকিছু এমন অসহ্য লাগছে। মানুষটা এত ভালো ছিল। আপা আপনি কার কথা বলতেছেন? ওর কথা? ও মানে আমাদের ওই মরহুম দুলাভাইয়ের কথা বলতেছেন? দেখো, মরহুম বলবে না। জি। মরহুম বললে মনে হয় মরে ভূত হয়ে গেছে। আমি তোর মৃত্যুকে মেনে নিতেই পারছি না। মোটে 57 বছর বয়স ছিল, একে তো অকাল মৃত্যুই বলা যায়। জি আপা। 57 বছর বয়সকে অকাল মৃত্যু বলাটা কি ঠিক হবে? মানে বাংলাদেশের মানুষের অ্যাভারেজ আয়ুর হিসেব যদি আমরা করি তাহলে দেখব যে 57 বছর বয়সকে বাড়তি জীবনই বলা যায়। শুনুন, আপনি মাঝখানে এসে ফোড়ন কাটবেন না তো। আমি আমার হাজব্যান্ডের কথা বলছি। ও আচ্ছা, উনি বুঝি 57 বছর বয়সে মারা গেছেন? হ্যাঁ, তা তো যেতেই পারেন। তবে বিষয়টা হলো কি জানেন, যে আপনার স্বামী যদি 157 বছর বয়সেও মারা যেতেন তবুও আপনার কাছে এটা অকাল মৃত্যুই মনে হতো, কারণ আমরা তো প্রিয়জনের মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারি না। সত্যি, একে কি মেনে নেওয়া যায়? না, তারপরেও তো মানুষ মারা যাবে। আসলে বিষয়টা হলো কি, আমরা যতই দুঃখ দুঃখ ভাব করে ঘুরি না কেন, ওই মানুষ কিন্তু স্বামী বা স্ত্রীর মৃত্যুতে অতটা দুঃখ পায় না। এ কি কথা বলছেন আপনি? না না, আপনি রেগে যাচ্ছেন কেন? না, আমি নিজেও তো ভুক্তভোগী। আমি দুটো বিয়ে করেছি, একজন মরে গেছে, একজন চলে গেছে। তা আমার দুঃখটা কি কম? আমি কি সারাক্ষণ দুঃখ দুঃখ ভাব করে ঘুরে বেড়াচ্ছি? দেখুন, আপনার মতো নিষ্ঠুর তো আর সবাই না। একজন মারা গেছে, আরেকজনকে ডিভোর্স করেছেন, তারপরেও আপনি তা নিয়ে চাপাবাজি করে যাচ্ছেন। না, বিষয়টা হলো যে স্বামী বা স্ত্রীর মৃত্যুকে আপনি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারেন আরেকটা বিয়ে করে। এ কোন দৃষ্টতা? না না, আপনি যুক্তিটা বুঝুন। আপনি স্বামী বা স্ত্রীকে কিন্তু রিপ্লেস করা যায়, মানে অন্য এ কিছু। বদ্ধ উন্মাদ! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি রেগে যাচ্ছেন, আমি চলে আমি যাচ্ছি। সহ্য করতে পারছি না সর্দার। আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপা আপনার তো ঠিক বুঝতে পারতেছি না আপা। এই আপনিও এবারই মেহমান, উনিও এবারই মেহমান, তো আপনি একজন মেহমানের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবেন, এটা কেমন কথা? না 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 না, আমি এই লোকের কথা আর সহ্য করতে পারছি না। আপা, এই লোকটার কথা যদি সহ্য না করতে পারেন তাহলে আপনি ডাবল করে আরেকটা কথা কন, সেও যেন সহ্য না করতে পারে, চুপ হয়ে যায়। আপা বিষয়টা হয়েছে কি, মানে আপনি রাগ করে যদি এ বাড়ি থেকে চলেই যান তাহলে তো আবার আমার চাকরিটা থাকবে না। ও, তোমার চাকরি চলে যাবে তাই না? না 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 না, সে তো হতে পারে না। না না না, আর তাছাড়া আমি রাগ করে চলে যাবই বা কেন? তার উপরে একটা বহিরাগতর কথা না। অবশ্যই আপা, অবশ্যই। আপা আপনি বসেন, আমি নিজ হাতে আপনার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসি। একটু বসেন, মাথা ঠান্ডা করে বসেন। দরেশ ভাই, এই ফিল্মে এই যে নায়িকারা সিলিং থাকে, নায়করা সিলিং থাকে কেন? এই ভেজিটেবল খাইয়া। এই ভেজিটেবল যদি তুমি ভালো করে রান্না করতে পারো তাহলে তোমার খ্যাতি বিশ্বময় ছড়াই যাবে। বুলেট ভাই, তুমি তো চুপ করবা। এই সব কই আমারে পাম ফুটতে দিতেছো, আমি কি বুঝি না?
তোমার আমি পাম্প করতে দেবো, এটা তুমি কথা কইলা। তুমি আমার ভাই না, তুমি আমার বাড়িতে বাবুর্চি হিসাবে কাজ করবা, এটা আমার একটা নিয়ত করে আইছি। রাগ করো না, চলো যাই। তোমরা যখন আমার ডাকছো পাও নাই, পাইছি, তুমি এখন রাগ করতেছো কেন? তবে চলো যাই। রাগ করতেছি কেন? মামু, আপনি বিচার করেন, শুধু একজনের লেগে ভেজিটেবল রান্না করে আমার কি পোষায় কন? তাও বিদেশি পার্টি এখানে খাইব না। ইনি যদি খাইতেন তাইলে না হয় $5-10 আমি বকশিস পাইতাম। এই রাস্তাও বন্ধ। আরে খাইবো না কেন? খাওয়া ছাড়া কি মানুষ বাঁচে নাকি? আরে মামা শুনো, এই সার তো মরে যায় নাই, বাইসাই আছে। অবশ্য সার কি খায় সে খালি আল্লাহ পাকি জানে। ওই ধরো যে রাইতে একটা আপেল আর হচ্ছে এক কাপ চা, রাইতে খাওয়া শেষ। আর দুপুরবেলা হচ্ছে ওই কয়েকটা বিস্কুট আর পানি, দুপুরে খাওয়া শেষ। আমগো মতো তো আর কাম কাজ করে খাওয়ান লাগে না, তাইলে আর ওই পাখিরা তার চলতো না। আমগো মতো তো আর কাম কাজ করে না, চুপচাপ বৈশা বৈশা সাহেব মানুষ খায়, খালি খায়। আমি তোমাকে কাম করুন না, যদি সময় পাই তাইলে করুন, কিন্তু এই- ঘটনা হইতে এই শোনো, তোমার কেমন কইছি খালি ভেজিটেবল রান্না করবা, খালি ম্যাডামের জন্য ভেজিটেবল রান্না করবা। আর হচ্ছে ভাত মাংস ডাল চা চা খুশি তুমি আমাকে এটা রান্না করবা। আমরা দুই ভাই মিলা, সর্দার ভাইজান আছে 3 জন মিলা খামো। তুমি এটা নিয়ে চিন্তা করতেছো কে? আর ভাইজান আমি সব বুঝাই দেবো। ভাইজান রে তুমি কি বুঝাই কইবা? ভাইজানের পকেটে তো কোনো মালটু নেই, আমার ডেকে নিয়ে শুধু মিডা মিডা করে কথা কব, এই- কয়ে শেষ। এই শোনো, ভাইজান সম্পর্কে বাজে কথা কবা না, এবার ফেস কাটিংটা না বসকাই দেবো। তোমার কোনো কোনো সময় কি আমরা ঠকাইছি? তুমি যখন যা চাইছো তোমার তাই দিছি, তাহলে তোমার অসুবিধার কি? আমি ভাইজানটা কমু তো কইলাম না। বুলেট ভাই, তোমরা আমার ঠকাও না। মামু হেরা কিন্তু আমার ঠকাই নাই, কোনোদিনও ঠকাই নাই। তো কি করছে, ওই যে পুলিশের চুরি আছে না, চুরি চুরি আমাদের দিছে। ভাই রে ভাই, খালি তুমি কি একাই চুরি করছো? আমরা করি নাই। তোমার সাথে আমরা দুজন হচ্ছে ভাই ভাই। তুমি বাবুর্চি হিসাবে এই বিশ্বময় খ্যাতি ছড়াই যাবে। আমি যখন ফিল্মের হিরো হবো না, তখন তোমার আমার বাড়ি পারমানেন্ট বাবুর্চি বানাই নেবো, কথা দিচ্ছি। পরমিস। মামু দেখছো, পাম পট্টি মারতে মারতে আমারে কেমন ফুলাইতেছে। দেখো বুলেট ভাই, এত পাম পট্টি মেরো না, যখন ডাকতেছো তখন পাইতেছো, পাম পট্টি মারো কেন? পাম্পটি আর কি মানো, তুমি তো এমনি ফিল আছো। আমরা যদি না খাইতাম এরকম মোটা হতে পারতাম না, বুঝছো ভাই আমার। আমি কথা দিয়েছি, ভেজিটেবল এক কথা তুমি ভালো রান্না করতে পারো। তোমার নামে ওই মেয়েটা খুশি তো তুমি বাগ করতেছি। দরবেশ রান্না করবো, ওর নামটা শুনে বলছে দরবেশ দরবেশ, হ্যাঁ খুব ভালো রান্না করবো। ভাই ভাই আপনার বাড়িতে চলো। মামু আমার রান্না না খাইয়া হ্যাঁ খুব খুশি হয়েছে, বুঝছেন তো কাহিনী? আপনি কিছু কর নাকি? যা। মামু আমি গরিব মানুষ, খালি পেটে ভাতে আমার চলে, টাকা লাগে না কোন? টাকার চিন্তা করতেছে? আরে মামা, আমি যখন এই ফিল্মে এফডিসি তে যখন হিরো হবো না, তখন টাকার বন্যা পাই দেবো। এই মহল্লায় তো আমি একটা অট্টালিকা বানাবো। আস্তে কর, আস্তে কর। বুলেট ভাই, তোমার এই হিরো হওয়ার স্বপ্ন কেটে দেখেছি। শাহাবুদ্দিন ভাই এফডিসি, আমি তো তার দিকে কত কিছু নিয়ে গেছি, কলা নিয়ে গেছি, বিস্কুট নিয়ে গেছি, একসময় এক জিনিস নিয়ে গেছি, গেট দিয়ে ঢুকে গেছি আমি শাবানা, তারপরে হচ্ছে আলমগীর, সাকিব খান, তারপরে হচ্ছে শাহ বুলে। আস্তে আস্তে কর। তুমি এত টাকা পেলে কই, এত কিছু কিনছো? ওটা কওয়া যাবে না। না আমার একটা কথা আছে মামা। মামা 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 আমার একটা মামা কথা মামা আছে। থাক থাক। এই মামা ইয়ে রে, আমি মামা। দরবেশ বাইরে চা খাও। না আমার একটা কথা আছে মামা, আমার কথাটা শুনে। সর্দার ভাই পকেটে তো টাকা নেই, টাকা চাইলে টাকা দেয় না। নাই, আমিও জানি নাই। তো হ্যাঁ যে এত কিছু কিনা এফডিসি যায়, টাকা কই পায়? টেকাটা ধরো গিয়ে কই পাস? ওই যে মামার কাজ করতাম না, তোর মেলাটা জমাইছিলাম, তাই না মামা? তুমি যে প্রতিদিন 2 টাকা করে টাকা দিতা, আমি তো টাকা খরচ করতাম না, আমি রেখে দিতাম। তারপরে ওইটা নিয়ে যে কলা বিস্কুট এগুলা নিয়ে যেতাম। আমি কি অত ফকিনের পোলা ভাবছো নাকি? আমাকে বাড়িতে কিন্তু সম্পত্তির সব কম না। আচ্ছা আচ্ছা থাম। তোরা কি তুমি চা যে খাবি? হিরো হইবা। হ্যাঁ? এই চা খাবি তোরা? এই দরবেশ বাইরে এক কাপ চা বানাবে। চিনি কিন্তু তুই